সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ নিবেদন প্রথম ভোট। আসছে 12ই ফেব্রুয়ারি বহু কাঙ্ক্ষিত ও বহু প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট। এই নির্বাচন উপলক্ষে পুরো দেশ জুড়ে চলছে উৎসবের বন্যা। এই মাঘের শীতও যেন উধাও ভোটের উত্তাপে। ঠিক এই মুহূর্তে আমরা চেষ্টা করছি দেশের যারা তরুণ ভোটার আছে তাদেরকে সম্পৃক্ত করবার, তাদের কথা শুনবার। এইবারের নির্বাচনে প্রায় 13 কোটি ভোটার, যাদের মধ্যে 1/3 অর্থাৎ 4 কোটির বেশি ভোটার হচ্ছে তরুণরা। এই তরুণরাই এবারের নির্বাচনে পার্থক্য করে দিবেন, অর্থাৎ তারাই হতে চলেছেন কিং মেকার। আর তরুণদের বিশাল অংশই এইবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিবেন। তাই আমরা শুনবো তাদের কথা, যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবারে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জানান দিবে আগামীর বাংলাদেশ তাদের। সুপ্রিয় দর্শক, এবারে আমরা এই আয়োজনে সম্পৃক্ত করেছি রাঙ্গামাটির তরুণদের। আমরা এখন আছি রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে। আজকে আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন এখানকার শিক্ষার্থীরা। আমি শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন আমার ডান দিক থেকে শ্রাবন্তী নিলয় মিথিলা, এরপরেই রয়েছেন অর্ণিতা মহাজন, এবং আমার বাঁ দিক থেকে আছেন মোহাম্মদ আতিক হাসান, এবং সর্বশেষ প্রলয় দে। আপনাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইয়াসির সিল। আর শুরুতেই প্রশ্নে চলে যাচ্ছি। আমার সাথে আছেন শ্রাবন্তী নিলয় মিথিলা। মিথিলা, আপনার কাছে আমার প্রশ্ন আসছে, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে আপনার কি প্রত্যাশা, যেহেতু আপনি প্রথমবারের মতো ভোটদান করবেন? যেহেতু প্রথমবারের মতো গণভোট হতে চলেছে, সেই তো আমি ভীষণই উচ্ছ্বাসিত। নিজের মত প্রকাশের স্বাধীনতা পাব, নিজেদের মতামত জানানোর জন্য যে অধিকার, যে মানবিক অধিকার, সেটি আমি পাবো। আমি ভীষণই আনন্দিত এবং গর্বিত। আচ্ছা, যেহেতু ভোটদান করবেন, এবার নির্বাচনী পরিবেশটা কিরকম আশা করেন? অবশ্যই আমরা সবসময় চাই নির্বাচনী পরিবেশ সর্বদা সুশৃঙ্খলভাবে থাকবে। তাই এটাই আমাদের চাওয়া, সুশৃঙ্খলভাবে ভোট হোক, যাতে এখানে কোনো জালিয়াতি না থাকে, কোনো দুর্নীতি না থাকে। সুশৃঙ্খলভাবে ভোট হলে তবেই আমরা একটা সুষ্ঠু ভোট কেন্দ্র করতে পারবো এবং সুষ্ঠুভাবে প্রার্থী নির্বাচন করতে পারবো। আচ্ছা, যদি এইবারের ভোটের মাধ্যমে যেহেতু একটা পরিবর্তন আমরা প্রত্যাশা করছি, এবং আপনি রাঙ্গামাটিরই সন্তান, এখানে নানা সম্ভাবনা আছে, সংকট আছে, এই নির্বাচনে যিনি আপনার এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং নতুন যে সরকার গঠিত হবে, তাদের কাছে আপনার কি প্রত্যাশা আপনার এলাকার উন্নয়নে? যিনি নির্বাচিত হবেন, আমি চাই তিনি যেন সৎ হোক এবং দায়িত্বশীল হোক। তিনি জনগণের চিন্তা করুক, যেন নিজের স্বার্থকে ঊর্ধ্বে না রেখে জনগণের স্বার্থকে এগিয়ে রাখুক। এবং আমাদের রাঙামাটিতে অনেক খুঁত আছে, অনেক জায়গায় যেখানে আমাদের অনেক উন্নয়ন দরকার, সেই জায়গাগুলো উনি পূরণ করুক এবং একটা লক্ষ্য স্থির করুক, যাতে আমাদের রাঙামাটিকে একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া যায়। আর এই আমাদের রাঙামাটিতে স্বাস্থ্যের দিকটা যেন উনি একটু চিন্তা করে। আমাদের হসপিটাল, একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত একটি হসপিটালের যেন ব্যবস্থা করে, যেখানে সবাই সুযোগ পাবে চিকিৎসা নেওয়ার। আচ্ছা, নিশ্চয়ই। এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোট নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? গণভোটে তো অনেকগুলো বিষয় রয়েছে, তবে আমি নারীদের বিষয়টা নিয়ে কথা বলতে চাই। এখানে নারীদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার যে বিষয়টি বলেছে, আমি সেটাকে ভীষণভাবে সমর্থন করি। নারীরা যাতে সংসদে এবং বিভিন্ন জায়গায় আরো বেশি সুযোগ পায়। হ্যাঁ, এই যে একটা সময় আমাদের প্রজন্ম রাজনীতি বিমুখ ছিল, তবে এখন অনেক বেশি সচেতন, তারা জানার চেষ্টা করছে, অনেকে চর্চা করছে। তরুণদের কি আপনি মনে করেন রাজনীতির প্রতি আরো বেশি আগ্রহী হওয়া উচিত এবং সচেতনভাবে চর্চা করা উচিত? হ্যাঁ, অবশ্যই। রাজনীতি তো চর্চা করা অবশ্যই প্রয়োজন তরুণদেরই, কারণ রাজনীতি আমরা মনে করি একটা দুর্নীতিতে আচ্ছন্ন আছে। আদতে তা নয়। রাজনীতির একটা মুখ্য এবং গভীর বিষয় রয়েছে, সেটা তরুণদের জানা উচিত। রাজনীতি যে দেশের জন্য উন্নয়নী চিন্তাই করে, এটা সবারই জানা উচিত। তাই এটা নিয়ে তরুণদের অবশ্যই আরো চিন্তাশীল, আরো এটাকে ব্যবহার করা উচিত, জানা উচিত। এই প্রেক্ষাপটে যদি বলি, এবার নির্বাচনে আপনি যে ভোট দিবেন, আর সেটা নিজের চিন্তায়, নিজের বিবেক থেকে, নাকি কারো দ্বারা প্রভাবিত হয়ে? না, অবশ্যই না। আমার ভোট আমিই দেব। আমার ভোট আমার অধিকার। তাই আমি কারো মতামতের
মতামত নিয়ে করবো না, তবে সবাই মিলে আলোচনা তো অবশ্যই করব, সেখানে সবার মতামত থাকবে। তবে আমি আমার যা মনে হয় তাই করব। সেটি নিশ্চয়ই হওয়া উচিত। হ্যাঁ। তো সব মিলে আপনি কি বিশ্বাস করেন এবারের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তন আসবে, যেই স্বপ্নটা জাতি বহুদিন ধরে দেখছেন? হ্যাঁ, কারণ গণভোট যেহেতু সরাসরি এখানে অংশগ্রহণ করার জন্যই এই গণভোটের প্রচার করা হচ্ছে, গণভোটের আয়োজনটা করা হচ্ছে। তাই আমি আমার মতামত প্রদান করতে পারবো, তাতে আমি যোগ্য প্রার্থীকে বাছাই করতে পারবো যে আমার দেশের জন্য উন্নয়ন করবে। সেটি নিশ্চয়ই। গণভোট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে, পাশাপাশি কিন্তু সংসদ নির্বাচন, যেটির মাধ্যমে সরকার গঠিত হবে, সংসদ হ্যাঁ। গঠিত হবে। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশটাকে আপনি কেমন দেখতে চান? নির্বাচন পরবর্তী বাংলাদেশটাকে আমি চাই একটা উন্নয়নশীল দেশ করার জন্য সবাই এগিয়ে আসুক। শুধু তো একজন প্রধানমন্ত্রী বা একজন প্রার্থী চাইলে পারে না, তাই জনগণকেও এগিয়ে আসতে হবে। এবং আমাদের দেশে যাতে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই যাতে একই সাথে সব রকম সুযোগ সুবিধা পায়, সেটা যেন নিশ্চিত হয়। সবাই যেন শিক্ষার সুযোগ পায় এবং নারীরা যাতে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারে, এবং যারা তরুণ রয়েছে তারা যেন বেকারত্বে ভুগতে না হয়, সেটি যাতে নিশ্চিত হয়। এবং সর্বোপরি আমরা একটা উন্নত দেশ হিসেবে চাই। আর নিশ্চয়ই আপনার সেই প্রত্যাশা পূরণ হোক। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা কথা বলবো এই কলেজেরই আরেকজন শিক্ষার্থী অর্ণিতা মহাজনের সাথে। অর্ণিতা, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছে? জি, ভালো। আপনি ভোটার হিসেবে এবারই প্রথম ভোটদান করবেন। আসছে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে, এই নির্বাচন ঘিরে আপনার কি প্রত্যাশা? আপনি কেমন বোধ করছেন? আমি এবার প্রথমবারই ভোট দেব এবং দেশের চাবি আমার হাতে। এই প্রত্যাশায় আমি আমার দেশকে আমি নিজের মতোভাবে গড়ে তোলার একটা ভূমিকা পালন করব এবং আমি চাইবো আমার দেশটি যাতে পুনর্বিনির্মাণ হয়। এটাই প্রত্যাশা। তো ভোট যেহেতু দিবেন, একটি নির্বাচনী পরিবেশ প্রয়োজন। সেই নির্বাচনী পরিবেশটা আপনি কেমন প্রত্যাশা করেন? অবশ্য প্রথমবার যেহেতু ভোটার, আমি কখনো ভোট কেন্দ্রে যাইনি, তবে সবার কাছে শুনেছি যে ঝামেলা হতো বা একটা জালিয়াতির ব্যাপার ছিল, শুনেছি আমি। তো আমি অবশ্যই চাইবো যাতে সেটা আবারও যাতে না হয়, সবকিছু যাতে দুর্নীতি মুক্ত হয় এবং আমি যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যেতে পারি এবং আমার ভোটটি দিতে পারি এবং আমি বাসায় ফিরতে পারি, এটা যেন নিশ্চিত হয়। এরকমই একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে থাকে নির্বাচন কেন্দ্রে, এটাই চাই। আচ্ছা, এইবারের নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার এবং নারী। নারী প্রার্থীদের ব্যাপারে আপনার কি পর্যবেক্ষণ, আপনার কি প্রত্যাশা? আপনি নারী প্রার্থীদের যে অংশগ্রহণ, সেটাকে পর্যাপ্ত মনে করেন কিনা? দেশের জনগোষ্ঠী দেখা যাচ্ছে নারীরাই হচ্ছে বেশি পরিমাণে, তো কিন্তু দেখা গেল নারী প্রার্থী কিন্তু কম। তো আমি একজন নারী হিসেবে চাই আমাদের নারী প্রার্থী যাতে আরো বাড়ানো হয়, কারণ নারীরাই তো নারীদের কথা ভাববে। তো আমি সেই হিসেবে চাইছি আমাদের নারী প্রার্থী যাতে আরো বাড়ে এবং নারীদের কথা যাতে চিন্তা করে, নারীদের বিষয়গুলো যাতে আরো ভাবে। নিশ্চয়ই সেটা হওয়া উচিত। তো আপনি যে এলাকায় বসবাস করেন, সেই এলাকায় আসলে কোন ধরনের প্রার্থীকে আপনি আপনার এমপি হিসেবে দেখতে চান, যিনি আপনাদের এলাকার কথা ভাববে? কেমন প্রার্থী চান আসলে? আমি এমন প্রার্থী চাই যিনি শুধুমাত্র নির্বাচনের সময়ে নয়, নির্বাচনের পরেও যাতে আমাদের জনগণের কথা চিন্তা করে এবং জনগণের কোথায় সমস্যা হচ্ছে সেসব নিয়ে যাতে তিনি ভাবেন এবং জনগণের যে কোনো সমস্যায় যাতে ওনাকে আমরা পাশে পাই। এই আশায় আমি একজন নতুন এমপির কাছে এটাই চাইবো। এবারে সর্বশেষ প্রশ্ন, আপনি একজন শিক্ষার্থী এবং নারী, নতুন যে সরকার গঠিত হবে নির্বাচনের পরে, সেই সরকারের কাছে আপনার কি প্রত্যাশা বা কি আশা? নতুন সরকারের কাছে এটাই চাইবো যাতে আমাদের দেশ সংস্কার হয়, আমাদের দেশ সংস্কারের পাশাপাশি আমাদের দেশ যাতে আরো উন্নত হয় সেটাই চাইবো। সেই সাথে বাংলাদেশ যাতে দুর্নীতিমুক্ত হয় এবং বৈষম্যমুক্ত একটি দেশ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় সেটাই চাইবো। এবং আমি যেহেতু রাঙামাটিতে থাকি, এটা একটা পর্যটন কেন্দ্র এবং আমি এটার আরো উন্নত ব্যবস্থা যাতে হয় এটাই চাইবো সরকারের কাছে।
নিশ্চয়ই আপনার সেই স্বপ্নগুলো পূরণ হোক। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী অর্ণিতা মহাজনের সাথে। এবার আমরা কথা বলবো এই কলেজেরই আরেক শিক্ষার্থী মোহাম্মদ আতিক হাসান। আতিক হাসান, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনি একজন তরুণ ভোটার, এবার প্রথমবার আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা? আপনি কেমন বোধ করছেন 12 তারিখ যে ভোট দিবেন সেটি নিয়ে? তো প্রথম ভোটার হিসেবে আমার খুব আনন্দিত, আনন্দ লাগছে। আগে দেখতাম যে বড়রা ভোট দিতে যেত, এখন আমি যাব, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। তাহলে প্রথমবার ভোট দিবেন, কেমন নির্বাচনী পরিবেশ আশা করছেন? সুষ্ঠুভাবে যেন আমরা ভোট দিতে পারি, কোনো ঝামেলা বা কোনো অনিয়ম যেন না হয়, সবাই যেন সুষ্ঠু মতন এসে ভোট দিয়ে যেতে পারে, এটা আশা করি। আচ্ছা, আর আপনি আপনার এলাকায় কোন ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে মনস্থির করেছেন? যেই প্রার্থী আসুক, আমি চাইবো সে যেন সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে যায় এবং আমাদের জনগণের কথা চিন্তা ভাবনায় যেন সব চিন্তা ভাবনা করে যেন সে সব কাজ করে থাকে এবং দুর্নীতিমুক্ত থাকে, সততার সাথে যেন কাজ করে। আমি এমন প্রার্থী চাই। রাঙ্গামাটি একটি পর্যটন সম্ভাবনাময় এলাকা। আপনি এখানকার সন্তান হিসেবে নতুন যে সরকার আসবে সেই সরকারের কাছে রাঙ্গামাটির কোন কোন জায়গায় উন্নয়ন হওয়া বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এখানে আমাদের শহরে, রাঙামাটি শহরে যা উন্নয়ন আছে, কিন্তু ভিতরের দিকে যেমন উপজেলাগুলোতে একদম টোটালি উন্নয়ন নাই। প্রতি বছর বাজেট হলেও উন্নয়নটা হচ্ছে না। তো আমি বলবো যে সেই উন্নয়নগুলোর প্রতি আমাদের সরকার যেই আসুক না কেন, এগুলোর উন্নয়নগুলোর জন্য বাজেট, তারপরে তাদের কাজগুলো কি হচ্ছে কিনা, এগুলো একটু বিবেচনা করার জন্য আর কি। রাজনীতির প্রতি তরুণদের একটা সময় একটু অনীহা ছিল, তবে এখন কিছুটা তারা আগ্রহী, রাজনীতি সচেতন মনে হয়েছে। আপনি কি মনে করেন তরুণদের আরো বেশি রাজনীতির প্রতি আসা উচিত? হ্যাঁ, আমি মনে করি আরো বেশি তরুণদের রাজনীতিতে আসা উচিত, কারণ তরুণরাই চাইবে একটা ভালো একজন প্রার্থী আসুক এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক। তাদের চিন্তাধারা হচ্ছে এটা আগে ছিল না, এখন জুলাইয়ের পর থেকে তাদের মনোভাব এসেছে যে তারা যেন তাদের দেশকে একটু এগিয়ে নিয়ে যাবে। নিশ্চয়ই। এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনার অবস্থান কি? গণভোটের কোন বিষয়গুলো আপনার মনে হয় যে বাস্তবায়ন হওয়া উচিত? একটা সরকার দীর্ঘমেয়াদী না থেকে সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী হলে সেটা ঠিক আমাদের সরকার না, ব্যক্তি, একজন ব্যক্তি 2বার বেশি প্রধানমন্ত্রী না হলে আমাদের জন্য ভালো হয়। আর সংসদে নারীদের অবস্থানটা যেন একটু বাড়িয়ে দেওয়া হয়, কারণ নারীরা অনেক পিছিয়ে আছে। এবারে তো ভোট দিবেন আপনি কি নিজের ইচ্ছায়, নিজের চিন্তায়, নাকি কারো দ্বারা প্রভাবিত হয়ে? না, এবারে ভোট নিজের ইচ্ছা দিব, স্বাধীনভাবে দিতে পারবো, মুক্ত হবে, কারো কোনো ইয়া নাই আমার, কারো কোনো কথায় আমি ভোট দিব না। কারণ আমি নিজের যোগ্য প্রার্থী হিসেবে আমি তাকেই ভোট দিব, যেন সে জনগণের কল্যাণে কাজ করতে পারে। এবং আমার তরুণদের প্রতি এটাই বলা থাকবে যে তোমরা যোগ্য প্রার্থীকে বিবেচনা করে তাকে ভোট দাও, সে যেন আমাদের দেশের কল্যাণ হয়, কল্যাণের জন্য কাজ করতে পারে। আমরা এমন প্রার্থী চাই। নিশ্চয়ই। সুন্দর প্রার্থী, সুন্দর নির্বাচনের জন্য আসলে রাজনৈতিক দলের অনেক ভূমিকা। তারা যদি আসলে চাই নির্বাচন সুন্দর হয়, তাই রাজনৈতিক দলের প্রতি আপনার কোনো পরামর্শ আছে? আমি রাজনৈতিক দলগুলো যেই আসুক, আমি চাই যেন সব জনগণই যেন শান্তিতে থাকতে পারে, তাদের স্বাধীনতাটা পায়, তাদের অধিকারটা পায় এবং কারোর উপরে চাপ প্রয়োগ বা কোনো ধরনের সমস্যা যেন না হয়। সবাই মিলেমিশে দেশকে, আমাদের মূল চিন্তা ভাবনা থাকবে যেন দেশকে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এবং এর পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আপনি কোন জায়গায় দেখতে চান? আমি সেই বাংলাদেশে একটা সুন্দরতম, একদম সুশৃঙ্খল নিয়ম এবং সুন্দর একটা স্থানে উন্নত রাষ্ট্রের দিকে দেখতে চাই। আমরা যেন বাংলাদেশকে সবাই একসাথে কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা করি আর কি। এবার আমরা কথা বলবো আমাদের সর্বশেষ আলোচক, এই কলেজেরই শিক্ষার্থী প্রলয় দে। আপনাকে স্বাগত আমাদের প্রথম ভোট অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো আছেন। আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং আপনি তরুণ হিসেবে প্রথমবারের মতো ভোট দিতে যাবেন। এই নির্বাচন ঘিরে আপনার প্রত্যাশা কি?
কেমন বোধ করছেন প্রথমবার ভোট দিবেন সেটি? তরুণ ভোটার হিসেবে এবং প্রথম ভোট দেব সেই হিসেবে আমি আসলে অনেক আনন্দিত, কিছুটা উচ্ছ্বসিত এবং কিছুটা উদ্বেগও প্রকাশ করছি। কারণ আমি ছোট থেকে যেটা দেখে এসেছি, আসলে নির্বাচনী পরিবেশ নির্বাচনের সময় সুষ্ঠুভাবে পালন করা হয় না এবং সবসময় কিছু হাঙ্গামা দাঙ্গা লেগেই থাকে। এই পরিবেশে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটি যদি বিবেচনায় এনে রাজনৈতিক দল যেগুলো আছে তারা যদি সুষ্ঠু নির্বাচনী পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে, তবে আমি আনন্দের সাথে এবং নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো। নিশ্চয়ই আপনার এই পরামর্শগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমিও মনে করি আপনার পরামর্শগুলো সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল এবং ভোটার সর্বোপরি সবারই আসলে আমলে নেওয়া দরকার। তাতে পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার উন্নয়ন, পরিবর্তন সব কিছু নির্ভর করে একজন যোগ্য জনপ্রতিনিধির উপর। আর সেই যোগ্য জনপ্রতিনিধি কিন্তু একটি নির্বাচনের মাধ্যমেই আসে। সেই প্রেক্ষাপটে আপনি আপনার এলাকায় কোন ধরনের প্রার্থীকে আপনার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান? নিশ্চয়ই যোগ্য প্রতিনিধি হলো সেই যে নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও কাজ করে এবং জনগণের সুবিধা অসুবিধা এসব বিবেচনায় আনে। এই ধরনের কেউ প্রার্থী যদি এবার আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে, আমি খুব আনন্দের সাথে তাকে ভোট দেব এবং আমার স্ব ইচ্ছায় তাকে সমর্থন করব, যাতে সে পরবর্তীতে নির্বাচিত হলে আমার উন্নয়ন করতে পারে, আমার সমাজের উন্নয়ন করতে পারে, আমার অঞ্চলের উন্নয়ন করতে পারে এবং জনগণের সুবিধা অসুবিধা সব কিছু বিবেচনায় আনতে পারে। নিশ্চয়ই উন্নয়নের কথাই যেহেতু বলেছেন, তার মানে কিছু সমস্যা আছে। তাহলে আপনার এলাকায় বর্তমানে কোন কোন সমস্যাগুলো আছে যেগুলো আসলে সমাধান হওয়া উচিত বলে আপনি মনে করেন? সমস্যা বলতে আসলে আমাদের অঞ্চলে রাঙামাটিতে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটি হলো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে অনেক সময় দেখা যায় মানে কোথাও ঘুরতে গেলাম কিন্তু যাওয়ার সময় অনেক বিড়ম্বনায় পড়তে হয় এবং এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছে তাদের কিছুটা অবহেলার কারণে হয়তো এই বিষয়গুলো আমলে আনা হয় না। এবং যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো রাস্তাঘাট যেটা আছে, বিশেষ করে আমার এলাকার কথা বলছি। মানে হসপিটালে যাওয়ার সময় যে একটা রাস্তা থাকা দরকার, সেটা আসলে বিগত অনেক বছর ধরে সংস্কারহীনভাবে পড়ে আছে। আমি আশা করব যাকে যোগ্য প্রতিনিধি হিসেবে আমি ভোট দেব, সে এসব বিষয় আমলে নেবে এবং সবার সুবিধা অসুবিধা বিবেচনা করেই উন্নয়ন করবে। দারুণ। স্থানীয় উন্নয়নের কথাই বলেছেন, যেটি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে হতে পারে। সেই সাথে আরেকটা বিষয় আছে, রাঙ্গামাটি কিন্তু পর্যটনের ভালো সম্ভাবনা আছে। এই জায়গাটাতে আসলে আপনি কি প্রত্যাশা করেন? নিশ্চয়, রাঙামাটি আসলে শুধু রাঙামাটি সদর অঞ্চল নয়, এমন অনেক জায়গা রয়েছে, দর্শনীয় জায়গা রয়েছে যেগুলোতে আসলে পর্যটনদেরকে খুবই আকৃষ্ট করে, কিন্তু খুব বেশি উন্নয়ন না হওয়ার কারণে সেখানে পর্যটকরা পর্যাপ্ত সুবিধা পায় না এবং সেসব খাতে আসলে বাজেট হয় কিন্তু বাস্তবায়নের যে ব্যাপারটা সেটা পরিলক্ষিত হয় না। আমি আশা করব যে নির্বাচিত হয়ে আসুক না কেন এসব বিষয় আমলে নেবে এবং পর্যটন খাতে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করা যায়, এসব বিষয় আমলে নেবে। এবারে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোট অনুষ্ঠিত হবে, যেটি জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আসলে অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনার কি অবস্থান এবং কোন কোন বিষয়গুলো আসলেই বাস্তবায়ন হওয়া উচিত বলে আপনি মনে করেন? নিশ্চয়, গণভোটে হ্যাঁ নার যে ব্যাপারটা সেটি হলো আসলে একটি নির্দিষ্ট উন্নয়নমূলক বিষয়ে জনগণের সরাসরি সম্পৃক্ততা এবং একজন সাধারণ নাগরিক হিসেবে, তরুণ ভোটার হিসেবে আমি আশা করি এর মাধ্যমে আমি আমার নিজের মতামত প্রকাশ করতে পারবো এবং উন্নয়নমূলক সংস্কারমূলক যেসব বিষয় আছে গণভোটের মধ্যে, যেমন নারীর ক্ষমতায়নের যে ব্যাপারটা সেটি আসলে খুবই দরকার, কারণ আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা নারী এবং
নারীদের শিক্ষার হার আমাদের দেশে তুলনামূলক কম। কাজে নারী ক্ষমতায়ন হলে নারীরা নারীদের সুবিধা অসুবিধা সব কিছু বিবেচনায় আনবে এবং একজন প্রতিনিধি দুইবার থাকার যে ব্যাপারটা, সেটা হলো প্রতিনিধি দুইবার থাকার পর দুইবার প্রধানমন্ত্রী থাকা। দুইবার প্রধানমন্ত্রী থাকার যে ব্যাপারটা, দুইবার প্রধানমন্ত্রী থাকার পর উনি উনার ব্যক্তিগত যেসব বিষয় আছে, মানে উনি নিজের থেকে যেসব উন্নয়ন কথা পরিকল্পনা করবেন সেগুলো উনি বাস্তবায়ন করবেন। দুইবার হওয়ার পরে নতুন যিনি আসবে ওনার চিন্তাধারাও নতুন হবে এবং উনি আরও নতুন কিছু করার কথা ভাববেন। এই সব বিষয়ে আমি আসলে গণভোটে হ্যাঁর পক্ষে। আপনি একজন তরুণ হিসেবে রাজনীতির প্রতি আপনার আকর্ষণ কেমন? আপনি কি রাজনীতি করতে চান? রাজনীতি হলো দেশের বিষয়, দেশের মানুষের বিষয়। আর শিক্ষিত জনগণ অবশ্যই দেশের উন্নয়নে বেশি ভূমিকা পালন করবে। একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার দেশের উন্নয়নের কথা পুঁথিগতভাবে হোক কিংবা জ্ঞান লব্ধ করার যে ব্যাপারটা সেভাবে হোক, আমি যেটা উপলব্ধি করব সেটা অবশ্যই আমি মনে করি দেশের উন্নয়নের কাজে লাগবে এবং আমি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবো যদি সরাসরি রাজনীতিতে না হোক, ছাত্র রাজনীতির যে ব্যাপারটা, মানে ছাত্রদের সুবিধা অসুবিধার যেসব বিষয় আছে সেগুলো আসলে ছাত্র রাজনীতিবিদদের দেখার বিষয় এবং তারা বুঝতে পারবে যে তাদের সহপাঠী এবং সহ শিক্ষার্থী যারা আছে তাদের সুবিধা অসুবিধাগুলো তারা বুঝতে পারবে এবং সেসব বিষয়ে তারা পদক্ষেপ নিতে পারবে। তারা উপযুক্ত কর্তৃপক্ষের সাথে সরাসরি দেখা করতে পারবে, যেটা আসলে সাধারণ শিক্ষার্থীরা সবসময় সম্ভব হয় না এসব বিষয় তুলে ধরা। একজন ছাত্র প্রতিনিধি পারে সরাসরি কর্তৃপক্ষের কাছে সাধারণ শিক্ষার্থীদের যেসব চাওয়া পাওয়া, যেসব সুবিধা অসুবিধা আছে সেগুলো তুলে ধরতে। এই বিষয়ে আমি আসলে আশাবাদী। নিশ্চয়ই। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, নির্বাচন পরবর্তী যে সরকার গঠিত হবে, যে বাংলাদেশ আমরা পাওয়ার প্রত্যাশা করছি, সেই বাংলাদেশটা আসলে আপনি কিভাবে দেখতে চান? সুন্দর, সুশৃঙ্খল, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, সকল রাজনৈতিক এবং সামাজিক সুযোগ সুবিধা নিশ্চিত হবে এবং যে সরকারই আসুক না কেন সেই সরকার অসাম্প্রদায়িক হবে এবং সকল জনগণের কথা দলমত নির্বিশেষে বিবেচনা করবে, এই আশা ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য। দর্শক, প্রণয়দের কথার মাধ্যমে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলেছি পাহাড়ি জনপদ রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে। আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে তারা প্রথমবারের মতো ভোটদান করবেন, সেটি নিয়ে তারা মূলত জানিয়েছেন। সার্বিকভাবে তারা এবারের নির্বাচনে ভোট দিতে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত এবং তারা একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ চান, যেই পরিবেশে সবাই স্বপ্রণোদিত হয়ে ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন, যেখানে কোনো জালিয়াতি থাকবে না, কোনো হানাহানি থাকবে না। তারা রাজনৈতিক দলের সহাবস্থান কামনা করেছেন যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। গণতান্ত্রিক যে অগ্রযাত্রা বাংলাদেশের সবার যে প্রত্যাশা সেটি যেন পূরণ হয়। সেই সাথে তারা দেশের শিক্ষা খাত, পর্যটন খাতে উন্নয়নের কথা বলেছেন। রাঙ্গামাটির যে স্থানীয় সমস্যা আছে সেগুলো সমাধানে একজন যোগ্য জনপ্রতিনিধি তারা চান, যেই জনপ্রতিনিধি সবসময় তাদের দোরগোড়ায় যাবেন, শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরেও তারা যেন সেই প্রার্থীকে পান। সেই সাথে তারা গণভোটের প্রশ্নে প্রত্যেকেই ইতিবাচক অবস্থান নিয়েছেন। তারা মনে করেন গণভোট যদি তাদের পক্ষে রায় যায় তাহলে জুলাইয়ের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবে। সর্বোপরি নির্বাচন পরবর্তী বাংলাদেশকে তারা প্রত্যাশা করেছেন একতার বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই একসাথে বসবাস করবে। এই বাংলাদেশ হবে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেই বাংলাদেশের প্রত্যাশায় আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই 12ই ফেব্রুয়ারি আপনার নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। আল্লাহ হাফেজ।